তো আজ আমাদের 2026 সালের এএনএম ও জিএনএম পরীক্ষার জিকে অর্থাৎ জেনারেল নলেজের 1 নম্বর প্র্যাকটিস ক্লাস। আজকের এই ক্লাসে আমরা তোমাদের অর্থাৎ 2026 সালের এএনএম ও জিএনএম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন আলোচনা করব এবং প্রত্যেক প্রশ্ন উত্তরের সাথে অনেক এক্সট্রা তথ্য থাকবে, যার মাধ্যমে সেই প্রশ্ন এবং সেই অপশান রিলেটেড মানে যেই পার্টিকুলার প্রশ্ন এবং অপশান রিলেটেড যে সমস্ত অন্যান্য প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এবং এই ক্লাসগুলো তোমরা যদি পরীক্ষার আগে এমন প্র্যাকটিস ক্লাস করো তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ জিকেটা প্র্যাকটিস রিভিশন সমস্ত কিছুই হয়ে যাবে। এবং আজকের ক্লাসের পিডিএফটাও তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তো পিডিএফটা কী করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে। পরিষ্কার। আর ক্লাসের প্রথমেই বলে রাখি, আমি তোমাদের অলরেডি যে তোমাদের বিগত বছর যে প্রশ্ন পরীক্ষা হয়েছিল মানে 2021 থেকে 2025 পর্যন্ত প্রত্যেকটা আগের বছরের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি বিশ্লেষণ করে আলোচনা করে দিয়েছি এবং তারও ফ্রি পিডিএফ দিয়েছি। তোমরা বলবো তোমরা কিন্তু প্রথমে সেই ক্লাসগুলো দেখে আসো, কারণ কোনো পরীক্ষায় তোমরা যারা নতুন মানে এই বছরই প্রথম এএনএম ও জিএনএম পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু অবশ্যই বিগত বছরে কোন কোন প্রশ্নগুলো এসেছিলো, কোন কোন জায়গা থেকে এসেছিলো সেগুলো জানা অবশ্যই জরুরি। তো সেই ক্লাসগুলো করে আসো, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের জানো তোমরা সকলেই জানো যে তোমাদের জিকেতে 10 নাম্বার থাকবে, ঠিক আছে? তো আমরা এভাবেই কিন্তু 10টা করে প্রশ্ন প্র্যাকটিস করবো। আমি চাইলে অনেক প্রশ্ন আনতে পারতাম, তবে একটা ক্লাসে অত প্রশ্ন দেখলে তোমাদের মাথাও থাকবে না এবং সেখান থেকে কিন্তু অনেক কিছু ভুলে যাবে। তাই আমরা কম প্রশ্ন মানে দেখো 10টা প্রশ্ন তো প্র্যাকটিস করব, তাই তার সাথে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সাথে 4 থেকে 5টা তথ্য থাকবে। মানে আজকে একটা ক্লাসে আমরা কিন্তু প্রায় 50টা মতন প্রশ্ন উত্তর জানবো, ঠিক আছে? ক্লাসটা পুরোটা করো, তাহলেই বুঝতে পারবে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। আর আমি যখন প্রশ্ন উত্তর বলবো তোমরা কিন্তু যারা উত্তর জানবে অবশ্যই ভিডিওটা পজ করে উত্তরটা কমেন্টে করবে, তাহলে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। পরিষ্কার? তো শুরু করছি আজকের ক্লাস। আমরা কিন্তু পরীক্ষার আগে এমন প্র্যাকটিস ক্লাস কিন্তু প্রতিনিয়ত আনবো, ঠিক আছে? পরীক্ষার আগে পর্যন্ত যাতে তোমাদের সমস্ত কিছু কভার হয়ে যায়। তাছাড়া কিন্তু আমি তোমাদের টপিক ওয়াইজ ক্লাস দিচ্ছি। একটা আমি 2টো ক্লাস দিয়েছি অলরেডি। একটা হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্র বাদক এবং বই ও লেখক। এই 2টো টপিক ওয়াইজ ক্লাস দিয়েছি। তোমরা সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর তোমাদের বাকি যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি একে একে সম্পূর্ণ কভার করে দেবো ওয়ান শটের মাধ্যমে। আর তার সাথে পাশাপাশি এই প্র্যাকটিস ক্লাসগুলো চলবে, ঠিক আছে? তো এই ক্লাসগুলো ফলো করে জিকের জন্য তোমাদের অন্য কোথাও যেতে হবে না। ক্লিয়ার? তো শুরু করছি আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন আমাদের বেসিক সায়েন্স থেকে, তোমরা জানো জিকেতে বেসিক সায়েন্সটা তোমাদের দেবে, সেখান থেকে তোমাদের পড়তেই হবে। নিচের কোনটি মানে কোন ভিটামিনটি আর কি রক্ততঞ্চনে মানে ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন ই। তো এটার উত্তর কী হবে তোমরা কমেন্ট করো, বলো। তারপর আমি তো বলেই দেবো। তো কি বলছে দেখো, আমি বেশি সময় নেব না। রক্ততঞ্চনে সাহায্য করে, রক্ত যে জমাট বাঁধে সেটাতে সাহায্য করে কোন ভিটামিন? এটার উত্তর কী হবে? এটার উত্তর কিন্তু অপশান নাম্বার বি, ভিটামিন কে, ঠিক আছে? এবার দেখো আমরা এক্সট্রা তথ্য জানবো। দেখো ভিটামিন কে এর রাসায়নিক নাম অনেক সময় দেয়, মানে কে এর শুধু না প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম দেয়। আমরা পরে যখন আলোচনা করব আরও ভিটামিনের প্রশ্ন তো আসবে পরবর্তী প্র্যাকটিস সেটে, তখন কিন্তু একে একে জানবো। একবারে সমস্ত কিছু জানতে গেলে মাথায় ঘুলিয়ে যাবে, তাই আমরা ধীরে 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 এগোবো এবং ধীরে ধীরে সমস্ত কিছু প্র্যাকটিস করব। ভিটামিন কে রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন। খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। এর অভাবে কী রোগ হয়? এর অভাবে কিন্তু রক্তক্ষরণ বা হেমারেজ হয়, মানে রক্ত জমাট বাঁধতে পারে না বা দেরি হয়। এর উৎস কোথায় মানে কোন কোন জিনিস থেকে আমরা ভিটামিন কে পাই? পালং শাক, বাঁধাকপি এবং লিভারের এটি পাওয়া যায়, ঠিক আছে? ভিটামিনের অভাবে কী হয়? ভিটামিনের অভাবে হয় কি? রাতকানা। ভিটামিন ডি এর অভাবে কী হয়? ভিটামিন ডি এর অভাবে হয় রেডিকেট রোগ। এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু অবশ্যই তোমরা জানবে, ঠিক আছে? তো একটা প্রশ্ন দেখলাম, আমরা আরও কত কিছু দেখে নিলাম। তো এভাবেই কিন্তু সম্পূর্ণ ক্লাসটা হবে। আর তোমরা 10-এ কতগুলো প্রশ্ন পেরেছো, কটা প্রশ্ন তোমাদের, সেটা কিন্তু কমেন্ট করে শেষে জানাবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম হাড় কোনটা? মানবদেহের দীর্ঘতম হাড় বলো কোনটা? স্টেপিস, ফিমার, টিবিয়া, হিউমারাস, বলো কী হবে? তো বলছে দীর্ঘতম হাড়, যদি দীর্ঘতম হাড় বলে তার উত্তর কী হবে? তাহলে উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, ফিমার, ঠিক আছে? দেখো এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে মানুষের উরুতে, মানে যে আমাদের থাই আছে সেই থাইতে কিন্তু ফিমার হাড় থাকে, এটা কিন্তু সবচেয়ে লম্বা। ক্ষুদ্রতম হাড় কোনটা? কানের স্টেপিস হলো সবচেয়ে ক্ষুদ্রতম হাড়।
স্টেপিস কিন্তু ক্ষুদ্রতম হাড়, এটা কোথায় থাকে? এটা হচ্ছে কানে থাকে, এটা মাথায় রাখবে। মোট হাড় কটা থাকে? একজন প্রাপ্তবয়স্ক মানুষের কিন্তু টোটাল 206টা হাড় থাকে, এটা মাথায় রাখবে। একজন শিশুর হাড় কটা থাকে সেটা তোমরা কমেন্ট করে জানাও। পেশি দেখো, সার্টোরিয়াস, এটা কি? এটা হচ্ছে মানুষের যে দেহে সেটা কিন্তু দীর্ঘতম পেশি, এটা কিন্তু মাথায় রাখবে। পেশি থেকেও প্রশ্ন দেয়। কঙ্কালতন্ত্র, হাড়ের গঠন মজবুত করতে ক্যালসিয়াম ও ফসফরাস প্রয়োজন, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, হাড়ের মজবুত করতে মানে এই দুটো কিন্তু যদি বলে যে হাড়ের প্রধান উপাদানগুলো কি, তাহলে হবে ক্যালসিয়াম এবং ফসফরাস, এগুলো কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তো এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি বলছে? ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটা, মানে হাইয়েস্ট ওয়াটারফল কোনটা? যোগ, কুঞ্চিকল, দুধসাগর, চিত্রকূট। বলো কি হবে উত্তর? দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটা? ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। ঠিক আছে, দেখো অবস্থান, এটা কোথায় অবস্থিত? এটা কর্ণাটক রাজ্যের শিমোগা জেলায় অবস্থিত। কোন নদীর উপর অবস্থিত যদি বলে, তাহলে হবে কিন্তু বরাহি নদীর উপর অবস্থিত। তো এটা কিন্তু দেয় যে মানে পার্টিকুলার যে জলপ্রপাতটা সেটা কোথায় অবস্থিত বা কোন নদীর উপর অবস্থিত সেটা কিন্তু দেয়। এর উচ্চতা কত? 455 মিটার, প্রায় 455 মিটার। যোগ জলপ্রপাত, এটা কোথায়? এটাও কিন্তু কর্ণাটকের কোথায়? শরাবতী নদীর উপর অবস্থিত। ঠিক আছে, যোগ বা গোরসপ্পা এগুলো কিন্তু একই নাম। যোগ, গোরসপ্পা একই, মানে একই জলপ্রপাতের দুটো নাম। চিত্রকূট, এটাকে কিন্তু ভারতের নায়াগ্রা বলা হয়। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। ভারতের নায়াগ্রা কাকে বলা হয়? চিত্রকূট। এটা কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। দেখো, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটা হবে বলো? ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, নন্দাদেবী, গডউইন অস্টিন বা কেটু, আনাইমুদি। আনাইমুদি, ঠিক আছে, আনাইমুদি। বলো উত্তর কি হবে? ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটা? এটা হবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। ঠিক আছে, দেখো এর উচ্চতা কত? 8,611 মিটার। অবস্থান এটি কোথায়? এটা হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত, এটা কিন্তু মাথায় রাখবে। বিশ্বের, এক সেকেন্ড, কারাকোরাম না, এটা এক সেকেন্ড, এটা হবে না। ঠিক আছে, এটা এটা 8,611 না, এটা আমার যতদূর মনে হচ্ছে এটা হচ্ছে তোমাদের 8,598 এরকম কিছু একটা হবে, এটা একটু দেখে নেবে। এই যে 8,611টা কিন্তু কেটুর। ঠিক আছে, এটা হচ্ছে কেটুর। আর কারাকোরামও এটা কিন্তু কেটু, এটা কেটু। ঠিক আছে, এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘার না, উচ্চতা এটা কাঞ্চনজঙ্ঘার না, এটা কিছু কেটুর উচ্চতা, আর এটা হচ্ছে অবস্থান, এটাও কিন্তু কারাকমে কিন্তু পর্বতশ্রেণী কেটু অবস্থিত, এটা মাথায় রাখবে। বিশ্বের কোথায়? মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। কত? 8,848, এটা আমরা সকলেই জানি। আনাইমুদি দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, আনাইমুদি, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। জাস্ট এখানে একটা ভুল হয়েছিল যে এই যে উচ্চতা বা এই যে কোথায় অবস্থিত, এটা কিন্তু কেটুর দেওয়া রয়েছে, এটা মাথায় রাখবে। আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে 8,598, এটা জাস্ট একটু তোমরা একটু ভেরিফাই করে নেবে, বাস, আর কিছু না। ঠিক আছে, তারপর দেখো, কাকে সীমান্ত গান্ধী বলা হয়? ফ্রন্টিয়ার গান্ধী কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, খান আব্দুল গফর খান, বল্লভভাই প্যাটেল, চিত্তরঞ্জন দাস। কি উত্তর হবে বলো? সীমান্ত গান্ধী কাকে বলা হয়? উত্তর কি হবে? সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফর খানকে। ঠিক আছে, দেখো তিনি খিদয় খুদমতগার বাহিনী গঠন করেছিলেন, এবং এদের কিন্তু যে বাহিনী যে সদস্য, তাদের কিন্তু লাল কুর্তা বলা হতো, কারণ তারা লাল বস্ত্র পরিধান করতেন। ঠিক আছে, পুরস্কার, তিনি প্রথম বিদেশি হিসাবে কিন্তু ভারতরত্ন পান, মানে প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পান তার নাম কি? খান আব্দুল গফর খান। দেশবন্ধু কাকে বলা হয়? দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে। লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। এনাকে কিন্তু আরেকটা বলা হয় ভারতের বিসমার্ক, এটাও কিন্তু দেখে রাখবে। বাপু কাকে বলা হয়? আমরা সকলেই জানি, মহাত্মা গান্ধীকে বাপু বলা হয়, জাতির জনক বলা হয়। জাতির জনক কে বলেছেন, মানে কে এই নামটা দিয়েছেন? উত্তর হবে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি কিন্তু নামটা দিয়েছিলেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমাদের, পায়োলি এক্সপ্রেস নামে কে পরিচিত? এটার উত্তর কী হবে? হিমা দাস, পিটি ঊষা, মিতালি রাজ, মেরি কম।
বলো কি হবে? পায়োলি এক্সপ্রেস। পায়োলি এক্সপ্রেস যদি বলে তাহলে উত্তর কী হবে? উত্তর হবে কিন্তু পিটি ঊষা। ঠিক আছে, দেখো তিনি একজন বিখ্যাত ভারতের দৌড়বিদ। ধিং এক্সপ্রেস কাকে বলা হয়? ধিং এক্সপ্রেস বলা হয় হিমা দাসকে। গোল্ডেন গার্ল বলা হয় কাকে? পিটি ঊষাকে। মানে গোল্ডেন গার্ল পিটি ঊষাকে বলা হয় এবং তার কিন্তু এটা আত্মজীবনের নাম, মানে অটোবায়োগ্রাফির নাম হচ্ছে গোল্ডেন গার্ল। ঠিক আছে, ম্যাগনিফিসেন্ট মেরি, এটা তো নাম শুনে বোঝা যাচ্ছে যে মেরি কমের কথা। তিনি একজন কি? তিনি কিন্তু একজন বক্সার। ঠিক আছে, হরিয়ানা হ্যারিকেন বলা হয় কপিল দেবের ডাকনাম। হরিয়ানা হ্যারিকেন কাকে বলা হয়? কপিল দেব। দাদা কাকে বলা হয় বলো? দাদা সৌরভ গাঙ্গুলিকে বলা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে, দাদা সৌরভ গাঙ্গুলি। তারপরে আরও আছে, আরও আরও অনেক নাম আছে, সেগুলো আমি পরবর্তী যখন ক্লাস হবে তখন কিন্তু সেগুলো আমি একে একে আলোচনা করে দেবো। ঠিক আছে, তারপরে হচ্ছে পরবর্তী কোশ্চেন আমাদের 7 নম্বর। ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়েছিল? পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, তামিলনাড়ু। কোনটা হবে উত্তর বলো? ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য বলেছে, ভাষার ভিত্তিতে কি হবে উত্তর? দেখো ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কোনটা? ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, 1953 সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়। রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? 1956 সালে। এই আইনের মাধ্যমে বর্তমানে কিন্তু যদি বলে ভারতে কটা রাজ্য কটা ইউটি আছে, মানে কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে হচ্ছে 28 রাজ্য আছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, মানে 28 8 এভাবে মনে রাখবে। বৃহত্তম রাজ্য কোনটা? যদি বলে আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য, তাহলে হচ্ছে কিন্তু সেটা হবে রাজস্থান। আর ক্ষুদ্রতম রাজ্য আয়তনের দিক থেকে তো হচ্ছে গোয়া। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন। আয়তনের বিচারে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর, লাদাখ, দিল্লি। মানে বৃহত্তম ইউটি বলছে কোনটা? বলো কি হবে উত্তর? বৃহত্তম ইউটি কোনটা? বৃহত্তম ইউটি হচ্ছে লাদাখ, এটা মাথায় রাখবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখি আমরা। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? বলো এটা উত্তর কি হবে? ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি নাকি ব্যাডমিন্টন? কি হবে উত্তর এটার? ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? দেখো ডুরান্ড কাপ হচ্ছে ফুটবলের সাথে যুক্ত। ক্রিকেটের সাথে অনেক কিছু খেলা আছে, সেটা আমি বলছি তোমাদের দ্বারা। আমি তো এখান থেকেই তোমাদের দেখো, এটা হচ্ছে এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। 1888 সালে হিমাচল প্রদেশের সিমলা এটি প্রথম কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। সন্তোষ ট্রফি, এটা কিন্তু একটা ফুটবলের কাপ। ক্রিকেটের কী কী কাপ রয়েছে? রঞ্জি ট্রফি, দিলীপ কাপ রয়েছে, তারপর হচ্ছে রঞ্জি ট্রফি, দিলীপ কাপ, সৈয়দ মুশতাক আলী ট্রফি রয়েছে। ঠিক আছে, সৈয়দ মুশতাক আলী ট্রফি রয়েছে। তারপরে আরও টি-20, তারপর টি-20 এগুলো তো জানো, টি-20 ওয়ার্ল্ড কাপ, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি, এগুলো তো ক্রিকেটে তোমরা সকলেই জানো। তারপর হচ্ছে আরও অনেক কাপ কাপ রয়েছে। ঠিক আছে, তারপর আগা খান কাপ কোথায়? আগা খান কাপ হচ্ছে একটা হচ্ছে হকির কাপ। ঠিক আছে, আগা খান কাপ হচ্ছে হকি। আগা খান কাপ আছে হকি। তারপর আরেকটা আছে তোমাদের, আরেকটা কাপের নামটা জানি কি, আগা খান কাপ আর রঙ্গস্বামী কাপ। ঠিক আছে, রঙ্গস্বামী কাপ আছে। তারপরে তোমাদের আরেকটা কাপ আছে, কাপটার নাম মনে পড়ছে না আমার। ঠিক আছে, আমি ওটা যখন আবার পরে যখন কাপ কাপ খেলা নিয়ে যখন আসবে তখন আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, মাঝে মাঝে এইমাত্র জাপান চ্যাম্পিয়ন হয়েছিল, কাপটার নামটা ঠিক মনে পড়ছে না আমার। হকির একটা ঠিক আছে আমি পরে বলে দেবো, থাক এখন বেশি চাপ দিয়ে লাভ নেই। দেখো আমাদের শেষ প্রশ্ন আজকের, 2024 সালের অলিম্পিক গেম কোথায় আয়োজিত? এটা হতে চলেছে হবে না, এটা তো অলরেডি হয়ে গেছে। আয়োজিত হয়েছিল হবে, হয়েছিল। ঠিক আছে, কী হবে উত্তর বলো? এটা এটা উত্তর কী হবে বলো? 2024 সালের কোথায় আয়োজিত হয়েছিল? উত্তর হবে কিন্তু প্যারিসে। দেখো 2020, যেটা 2021 সালে হয়েছিল সেটা কোথায় হয়েছিল? টোকিও জাপানে। 2024 হয়েছিল প্যারিস ফ্রান্সে। 2028 হবে কোথায়? লস অ্যাঞ্জেলেস, সেটা আমেরিকাতে। 2032 সালে কোথায় হবে? ব্রিসবেন অস্ট্রেলিয়াতে। এবং প্রথম অলিম্পিক কোথায় হয়েছিল? 1896 সালে এথেন্স, গ্রিসের এথেন্সে। ঠিক আছে, আর এই যে 2028 এখানে কিন্তু যে ক্রিকেট রয়েছে, ক্রিকেটকে কিন্তু ইনক্লুড করা হয়েছে অলিম্পিকে। ঠিক আছে, তো এখানে কিন্তু ক্রিকেট খেলা হবে, এটাও কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের সম্পূর্ণ আজকের প্র্যাকটিস ক্লাসে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন, এবং তার সাথে কিন্তু অনেকগুলো আমি তথ্য দিয়েছি। তো এগুলো তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করে দেখো। একটা ক্লাসে 30টা 40টা প্রশ্ন নিয়ে আসবো, তোমরা সেগুলো রিভিশনও করতে পারবে না। পরবর্তী যখন আমি ক্লাস দেবো সেগুলো তোমাদের মাথায় থাকবে না, গুলিয়ে ফেলবে। তাই
নেক্সট ক্লাসে যাওয়ার আগে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে রিভিশন দিয়ে নাও। আর আজকের ক্লাসের যে পিডিএফ সেটা কিন্তু দেখো, এই যে আমি পিডিএফটা এইভাবে যে ক্লাস করাচ্ছি এগুলো তোমরা আর প্রিন্ট করতে পারবে না, এগুলো তো সমস্যা হবে। আমি কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য A4 সাইজের প্রিন্টেবল পিডিএফ বানিয়েছি। তো সেই প্রিন্টেবল পিডিএফটা তোমাদের দেবো। পিডিএফটা কোথা থেকে পাবে বলে দিই। তোমাদের প্রথমে একটা কাজ করতে হবে, ফার্স্ট কাজ কী করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে কী করতে হবে, আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে একটা টেলিগ্রামের লিঙ্ক আছে, ঠিক আছে? টেলিগ্রামের লিঙ্ক আছে, সেই টেলিগ্রামের লিঙ্কে জয়েন হয়ে যাও। সেই জয়েন হয়ে গেলে তোমরা সেখানে কিন্তু ফ্রিতেই পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে। পরিষ্কার? আজকের ক্লাসটা কেমন লাগলো আর তোমাদের 10-এ কত স্কোর হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই যে প্র্যাকটিস ক্লাসগুলো এগুলো কিন্তু রেগুলার তোমরা যদি করো, আমি তো রেগুলারই দেবো, রেগুলার যদি তোমরা এই প্র্যাকটিস ক্লাসগুলো করো তাহলে কিন্তু তোমাদের জিকের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিস রিভিশন সমস্ত কিছু হয়ে যাবে। আর জিকের ক্ষেত্রে কোনো রকমের তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই। এই চ্যানেলে কিন্তু সমস্ত জিকে তোমরা কমপ্লিট করতে পারবে। আর আমাদের টপিক ওয়াইজ ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে আসো। আমি কিন্তু অলরেডি বই লেখক থেকে দিয়েছি, এর পরবর্তীতে দেবো উচ্চতম, তারপরে হচ্ছে দীর্ঘতম, তারপরে বৃহত্তম, এই যে টপিকটা আছে এখান থেকে কিন্তু পরবর্তী ক্লাসটা আসবে, ঠিক আছে? তো অবশ্যই পাশে থাকো। আর পরবর্তীতে তোমাদের কিন্তু প্র্যাকটিস ক্লাসগুলো আমি রেগুলার দিতে থাকবো, ঠিক আছে? তো প্র্যাকটিস ক্লাসগুলো অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।